এ বাবা, আমার বড় বৌমাটাও না সব সময় রান্নাঘরের অবস্থা খারাপ করে রাখে। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। সারাদিন যে কতটা খাবার খাই সে শুধু উপরওয়ালাই জানে। দিনের পর দিন এত বেশি খেয়ে খেয়ে এরকম অবস্থা হয়েছে। মনে তো হচ্ছে দুদিন পর আর রান্নাঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকতেই পারবে না। দেখি একবার ছোট বৌমার রান্নাঘরে গিয়ে দেখি তো ছোট বৌমা কি রান্না করছে। এই বলে পল্লবী দেবী তার ছোট বৌমার রান্নাঘরে যায়। সেখানে গিয়ে দেখে যে তার ছোট বৌমা সবজি রান্না করছে। তুমি সবজি রান্না করছো? যাক, তোমার খাবারগুলো আমার খুবই পছন্দ। ওই বড় বৌমার খাবার যতই সুস্বাদু হোক না কেন, এত বেশি পরিমাণে তেল মশলা দেয়, সেই খাবার তো একদম খাওয়াই যায় না। দিনের পর দিন এত বেশি তেল খেয়ে কত মোটা হয়ে গেছে দেখেছো? হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনার বড় বৌমা এত তেল মশলা খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। দেখবেন দুদিন পর আপনার বড় বৌমা রান্নাঘরে ঢুকতেই পারবে না। আচ্ছা মা, একটা কথা বলবেন? হ্যাঁ বলো না, কি বলতে চাইছো? আপনি যখন বড় বৌদিকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন তখন বড় বৌদি কেমন ছিল? তখনই কি এরকম মোটা ছিল নাকি তখন আমার থেকেও রোগা ছিল? আর বলো না, তোমার বড় যা প্রচন্ড রোগা ছিল। আমাদের বাড়িতে তো সবাই ওকে রোগা রোগা বলেই ডাকতো, কিন্তু এখন এমন হয়েছে রোগা বলে রাগানোর জায়গায় এখন সবাই ওকে মুটকি বলে ডাকায়। সেটাই তো, তার মানে আমি ঠিকই ভেবেছিলাম বড় বৌদি এখানে আসতেই এত মোটা হয়ে গেছে। আচ্ছা মা, আপনি আমাদের দুজনের রান্নাঘর আলাদা করে দিয়েছেন কেন? আলাদা করেছি তার একটা কারণ আছে। আসলে কি বলতো, আমি চাই না ভবিষ্যতে আমার দুই ছেলের আর দুই বৌমার মধ্যে কোনো ঝগড়া হোক। তাই আমি এখন থেকেই তোমাদের দুজনের সম্পত্তি, ঘরবাড়ি, রান্নাঘর সব আলাদা করে দিয়েছি। আর কি জানো তো, আর আলাদা করে দিলেও এখনো পর্যন্ত আমরা তো সবাই একসঙ্গেই আছি। এখন যখন আমি খাবার টেবিলে খেতে বসি তখন তোমাদের দুজনের আলাদা আলাদা রকমের রান্না দেখে আমার তো বেশ ভালোই লাগে। পল্লবী দেবীর বড় বৌমা অঞ্জলি খুবই মোটা ছিল। সে সারাদিন সবসময় কিছু না কিছু খেয়েই থাকে, আর সেই জন্য আস্তে আস্তে সে দিনের পর দিন আরো মোটা হতে থাকে। চলাফেরা করতে এবং উঠতে বসতে তার খুবই অসুবিধা হয়, কিন্তু তা সত্ত্বেও সে কিছুতেই তার খাওয়া কম করে না। পল্লবী দেবীর বড় ছেলে এবং বড় বৌমার 1 বছর আগে বিয়ে হয়। এই 1 বছরে অঞ্জলি এত বেশি পরিমাণে খাবার খায় যে কিছুদিনের মধ্যেই সে মোটা হয়ে যায়। এমনই একদিন, দেখো অঞ্জলি, এত বেশি পরিমাণে খাবার খাওয়া কিন্তু ভালো নয়। তুমি দিনের পর দিন কত মোটা হয়ে যাচ্ছ, আর রান্না বান্না করতে তোমার তো আরো কষ্ট হচ্ছে। আর গরমের মধ্যে রান্না করে থাকতেও তো তোমার অসুবিধা হয়। সে চাই হোক না কেন, রান্না করতে রোগা মোটা সবারই কষ্ট হয়, কিন্তু তুমি দিনের পর দিন তো অনেক মোটা হয়ে যাচ্ছ, তোমার তো অনেক বেশি কষ্ট হবে। চলাফেরা করতে এবং উঠতে বসতে তার অনেক অসুবিধা হয়, কিন্তু তা সত্ত্বেও সে খাওয়া কম করে না। অঞ্জলি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তখন সে সত্যি সত্যি খুবই রোগা ছিল, কিন্তু বিয়ের পর অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়ার ফলে সময়ের সঙ্গে সঙ্গে সে অতিরিক্ত মোটা হতে থাকে। একদিন, দেখো অজয়, তুমি আমাকে যাই বলো না কেন, আমি কিন্তু আমার খাওয়া কোনোদিনও কমাবো না। তুমি তো জানো আমি খাবার খেতে কত ভালোবাসি। কম করে খাবার খেলে আমার একদমই পেট ভরে না, তাই জন্য তো আমাকে এত বেশি বেশি করে খাবার খেতে হয়। আর আমি যদি মোটা হয়েই যাই এতে আমার কি দোষ বলো? দেখো, তোমার মতো আরো একজন বৌমা তো বাড়িতে আছে, মানে আমি সুপর্ণার কথা বলছি। সুপর্ণা তো ভালোই আছে, ও তো তোমার মতো সারাদিন খাই খাই করে না, তাহলে ওর কেন খিদে পাই না বলো? দেখো, কার কেমন খিদে পাই সেটা আমি বলতে পারবো না। আমার খিদে পাই তাই আমি বেশি বেশি করে খাই। এতে যদি আমি মোটা হয়ে যাই তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, এতে যদি তোমার ক্ষতিও হয় তাহলে কিন্তু আমি দেখবো না বলে দিলাম। তোমার যতই কষ্ট হোক না কেন তোমাকে রান্না করে খাওয়াতেই হবে। শুধু আমাকে নয়, পরিবারের সকলের জন্যই তোমাকে রান্না করতে হবে। ছোট বৌদি তো করবেই, আর তার সঙ্গে তোমাকেও করতে হবে, তোমার যত কষ্টই হোক না কেন। এই বলে অজয় সেখান থেকে চলে যায়। অজয় যখনই অঞ্জলিকে এই কথা বলতো অঞ্জলি তখনই এভাবে অজয়ের সঙ্গে ঝগড়া করত। এভাবেই দেখতে দেখতে 1 বছরের মধ্যে অঞ্জলি এত মোটা হয়ে যায় যে তার রান্নাঘরে ঢুকতে বেরোতে তার সমস্যা হয়। এমনই একদিন, বাবারে বাবা, রান্নাঘরে ঢুকতে গেলেও যে এত অসুবিধা হবে এটা তো আমি আগে ভাবতেই পারিনি। উফ, এরকম সোজাভাবে তো ঢোকাই যাচ্ছে না। এই অজয় না রান্নাঘরের দরজা একটু চওড়া করে বানাতে পারেনি, একদম সরু সরু দরজা বানিয়েছে। এরকম কেউ কখনো দরজা করে? অঞ্জলি যখন রান্নাঘরে ঢুকতে পারছিল না তখনই সেখান দিয়ে সুপর্ণা হেঁটে যাচ্ছিল। সত্যি বৌদি, তোমাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে। দাদা তোমাকে কতবার করে বারণ করে কম করে খাবার খেতে, তুমি তো শুনতেই চাও না। আর মা তো তোমাকে 1000 বার বারণ করেছে। এরকম করলে তো তোমারই কষ্ট। তুমি এত কষ্ট করে রান্নাঘরে ঢুকবে, আর তুমি যখন খাবার নিয়ে বেরোবে তখন তোমার খাবারটাও তো পড়ে যেতে পারে। এটা কি তুমি বুঝতে পারছো না? সুপর্ণা,
তুমি তো একদম ঠিক কথাই বলেছো। সত্যিই তো, আমার খাবারটা তো পড়েও যেতে পারে। আচ্ছা সুপর্ণা, রান্নাঘরের দরজাগুলো একটু চওড়া করলে কি ভালো হতো না? দেখো, দরজা যেরকম হয় সেরকম ভাবেই বানানো হয়েছে। এরপরে যদি তুমি দরজা কেটে চওড়া করতে বলো, তাহলে কিন্তু এবার সত্যি সত্যি মা আর বড়দা দুজনেই রেগে যাবে। তখন তোমাকে আরো কথা শুনতে হবে। এবার তুমি ভাবো, তুমি কি করবে? তুমি রোগা হবে নাকি তোমার রান্নাঘরের দরজা চওড়া করবে? এই বলে সুপর্ণা হাসতে হাসতে নিজের ঘরে চলে যায়। সুপর্ণা বেশি মোটাও ছিল না, আবার রোগাও ছিল না। তার শরীর একেবারেই ফিট ছিল। আর সেই জন্য অঞ্জলি সুপর্ণাকে দেখে হিংসা করে। সুপর্ণার ফিগারটা কত সুন্দর। এরকম যদি আমার ফিগার হতো, তাহলে আমি শর্ট ড্রেস পরতাম আর স্টাইল মারতে পারতাম। তখন আমি দেখিয়ে দিতাম এই অঞ্জলির কতটা ট্যালেন্ট। না না, এরকম ভাবে দিনের পর দিন মোটা হলে চলবে না। এবার আমাকে রোগা হতে হবে। আমি যদি এখন দরজা চওড়া করার কথা বলি, তাহলে তো মা আমাকে হাজার কথা শুনিয়ে দেবে। অঞ্জলি এসব কথা ভাবতে ভাবতেই নিজের কাজ করতে থাকে। এখন যেহেতু অঞ্জলির রান্নাঘরে ঢুকতে বেরোতে সমস্যা হয়, তাই সে রান্নাঘরে ঢুকতেও ভয় পায়। তাই এখন সবসময় সে নিজের রুমেই বসে থাকে। আর তার রান্না করার সময় হলেই সে খুবই চিন্তায় পড়ে। দুপুর হয়ে আসছে, আমার রান্নাটা তো এখনো হলো না। আমি ঘরে বসে থাকলে কি করে রান্না হবে? রান্নাঘরে ঢুকতেও তো আমার অনেক অসুবিধা হচ্ছে। এখন আমি কি করব? আমার এই অসুবিধার কথা আমি কাকে বলবো? সবাই তো আমার উপর রেগে যাবে, আর তা না হলে হাসাহাসি শুরু করবে। তার চেয়ে বরং এবার থেকে আমি এখানেই বসে থাকবো, আর কিছু খাবো না। তাহলে দেখি তো আমি রোগা হতে পারি কিনা। এভাবেই অঞ্জলি মনে মনে ঠিক করে সে সেখানেই বসে থাকবে, আর কিছুই খাবার সে খাবে না। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা এসে বলে, কি ব্যাপার, তুমি খাবার খেতে যাবে না নাকি আজকে তুমি খাবার বানাওনি? কারণ তোমাকে তো একবারও আজকে রান্না করে যেতে দেখলাম না। তোমার কি শরীর খারাপ? না মা, আমার শরীর খারাপ নয়, কিন্তু আমি খুব ক্লান্ত। আর এই ক্লান্ত শরীর নিয়ে রান্নাঘরে যেতে আমার খুব ভয় করছে। এত গরম, তার উপর আবার রান্নাঘরে ঢুকতে গেলেও আমার অনেক অসুবিধা হচ্ছে। এখন আমি কি করব আপনি বলুন তো? সে তো আমি জানি, কষ্ট তো তোমার হবেই। আমি যখন বারণ করতাম তখন তো তুমি আমার কোনো কথাই শুনতে না। আর আমার বড় খোকা তো তোমাকে কতবার বারণ করেছে, তুমি তা সত্ত্বেও একই রকম থেকে গেলে। এবার বোঝো ঠেলা। মা, দয়া করে কিছু একটা বুদ্ধি দিন না, যাতে আমি রোগা হতে পারি। এরকম মোটা শরীর আমার আর ভালো লাগছে না। মোটা শরীর নিয়ে হাঁটাচলা করতেও অনেক কষ্ট হচ্ছে। আমি কোনো কাজ করতে পারছি না। আচ্ছা, তাহলে তুমি এখন নিজের ভুলটা বুঝতে পেরেছো, তাই তো? অত বেশি পরিমাণে খাবার খেলে কি হয় দেখতে পাচ্ছ? রান্নাঘরে ঢুকতেও তো পারছো না। আর এখন তুমি খাবার রান্না করবেই বা কিভাবে? তোমাকে আর আজ থেকে খাবার খেতে হবে না, তুমি শুধু স্যালাড খেয়েই থাকবে। এটা আপনি কি বলছেন? শুধু স্যালাড খেয়ে কি আর থাকা যায়? এরকম বললে হয় নাকি? আপনি এমন কিছু একটা উপায় বলুন যাতে আমাকে খাওয়াও না কমাতে হয়, আর যেন আমি রোগাও হয়ে যেতে পারি। তার মানে তুমি কি বলতে চাইছো, তুমি খাওয়া কমাবে না আর এমনি এমনি তুমি রোগা হয়ে যাবে? এটা কি সম্ভব? বৌমা, আমার মাথায় কিন্তু আরেকটা বুদ্ধি এসেছে। তুমি যদি রোজ জিম করতে যাও, তাহলেও কিন্তু তুমি রোগা হয়ে যেতে পারো, আর তোমার ফিগারটাও অনেক সুন্দর হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাই করব। না খেয়ে থাকার থেকে ভালো তো জিম করা। এই বলে অঞ্জলি জিম করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে এটা জানে না, জিম করতে গেলেও সবাইকে ডায়েট করতে হয়। জিম করতে গিয়ে অঞ্জলি যখন জানতে পারে তাকে কি কি খাবার খেতে হবে, তখন সে চমকে ওঠে। তবে তার কাছে কোনো উপায় না থাকায় সে বাধ্য হয়ে জিম করতে শুরু করে। তার সাথে সাথে তাকে তার ডায়েটের দিকেও কড়া নজর দিতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আস্তে আস্তে অঞ্জলির ফিগার আগের থেকে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখন সে রান্নাঘরে যখন ইচ্ছে তখনই ঢুকতে পারে। বড় বৌদি, এবার তোমার ফিগারটা অনেক ভালো হয়ে গেছে। এরকম ভাবেই তুমি খাবারের দিকে একটু নজর দেবে, মানে খাবারগুলো একটু নিয়ম অনুযায়ী খাবে। তাহলে দেখবে তোমার ফিগার আরো ভালো হয়ে যাবে, তোমার শরীরও ভালো থাকবে। ঠিক বলেছো সুপর্ণা, এতদিন যদি ওই সমস্ত জিনিসগুলো পালন করতো তাহলে অঞ্জলির আর এত কষ্ট হতো না, আর রান্নাঘরে রান্না করতেও কোনো অসুবিধা হতো না। ঠিকই বলেছো অজয়, আমাকে ক্ষমা করে দাও। তোমরা এতবার বারণ করা সত্ত্বেও আমি তোমাদের কোনো কথাই শুনিনি। আর খাবারের ক্ষেত্রে আমি তো যা পেতাম তাই খেয়ে নিতাম। আসলে কম খাবার খেয়ে আমি একদমই শান্তিতে থাকতে পারতাম না। আর কম খাবার খেলে আমার কেমন যেন মনে হতো আমার পেট ভরে না। পেটুক কোথাকার, সেই জন্যই তো তোমার এই অবস্থা হয়েছিল। এবারও তুমি যদি আবারও মোটা হয়ে যাও, তোমার জন্য কিন্তু আমি একটা টাকাও নষ্ট করবো না। খোকা, তুই আর চিন্তা করিস না। আমি বড় বৌমাকে এমন একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছি
যেটাতে বড় বৌমার কখনোই মোটা হবে না। আর তাছাড়া বড় বৌমা তো খাবারের দিকেও এখন খুব ভালো মতো নজর রাখছে। অতিরিক্ত খাবার বড় বৌমা আর খাচ্ছে না, তাই আর বড় বৌমার রোগা হওয়ার কোনো চান্সই নেই। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ অজয়, এই দেখো আমি রান্নাঘরে ঢুকতেও পারছি আর বেরোতেও পারছি। এখন আমার কোনো রকমের কষ্ট হচ্ছে না। মোটা শরীর নিয়ে আমি একদম ভালোভাবে রান্নাও করতে পারতাম না। এবার আমি আমার রান্নাঘর খুব ভালো করে গুছিয়ে রেখে দেব, আর সুপর্ণার থেকেও চকচক করে রাখবো। এভাবেই অঞ্জলি তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে কড়া নজরদারি করতে থাকে। কিন্তু একদিন সুপর্ণা অঞ্জলিকে অনেক বেশি পরিমাণে খাবার নিতে দেখে বলে, এ মা, বড় বৌদি তুমি আবার এত বেশি খাবার নিয়েছো। তুমি কি ভেবেছো কেউ দেখতে পাচ্ছে না? আমি তোমার খাবারের দিকে ঠিক নজর রেখেছি। রাখো, এই এক্সট্রা খাবারগুলো রাখো। না না না, আর নয়, এতটাই ঠিক আছে। আমি তো ভাবলাম আমার দিকে কেউ দেখেইনি, তাই জন্য আমি আজকে আমার ইচ্ছে মতো খেয়ে নিতে চাইছিলাম। তুমি দেখেই ফেলেছো যখন, কি আর করা যাবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আবারও কি মোটা হওয়ার ইচ্ছা হচ্ছে নাকি? অজয়ের কথা শুনে পরিবারের সকলেই হাসাহাসি করতে থাকে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এখন অঞ্জলি পুরোপুরিভাবে সুপর্ণার মতো রোগা হয়ে যায়। তাই এখন তাদের দুই বৌমার কারোরই রান্না বান্না করতে বা সাংসারিক কাজকর্ম করতে কোনো অসুবিধা হয় না, বরং অঞ্জলি এখন সবকিছুতেই সুপর্ণার থেকে আগে থাকে। এভাবেই তারা দুই বউ হাসি খুশি সংসার করতে থাকে।